এখন ইউনূসও নেই, তার অবৈধ সরকারও নেই, কিন্তু দেশি বিদেশি প্রেসক্রিপশনের নির্বাচনে তারা ঠিকই সংসদে ঢুকে পড়েছে, যদিও তাদের থাকার কথা ছিল জেলখানায়। মজার ব্যাপার হলো, মাস তিনেক আগেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদেরকে জামাই আদর করে নিয়ে গিয়ে পরামর্শ দেওয়া হতো দেশ দখলের। আর ২০২৪ সালের জুলাই আগস্টে তো আমেরিকা, যুক্তরাজ্য, জাতিসংঘ সকল কূটনীতিকরা এই সন্ত্রাসীদের টাকা পয়সা, বাসস্থান, কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করেছে। পাকিস্তান দূতাবাস দিয়েছে স্নাইপার রাইফেল। কিন্তু এই মুহূর্তে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কেন যেন এনসিপির সঙ্গে বৈঠকের তারিখ দিয়েও বৈঠক বাতিল করেছেন। ও মজার ব্যাপার কি জানেন, পল কাপুরের সঙ্গে বৈঠক বাতিলের কারণেই কিনা জানি না, এই এনসিপির সন্ত্রাসীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার সঙ্গে হাসিতে ফেটে পড়তে পড়তে ইফতারি করছেন। ভাবা যায় কি হলো বলুন তো? দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত ইসলামী। ২০২৪ সালের জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিল জামায়াত ইসলামী এবং দলটির ঔরসজাত তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা নিজেরাই একটি কিংস পার্টি গঠন করে। সরকারি অর্থ, সুবিধা আর দেশের সেনাবাহিনীর নিরাপত্তায় দলটি বিগত ১৮ মাসের বেশি সময় ধরে কাজ করেছে, মূলত ইউনূস সরকারের ভাড়াটে মব বাহিনী হিসাবে। এই মব বাহিনীকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনে ডাকা হয়েছে, তখন তারা রাত দুপুরে যমুনায় এসে হাজির হয়েছে, বিনিময়ে তাদেরকে অস্ত্র, অর্থ, ক্ষমতা সব দেওয়া হয়েছে। আবার যখন ভারতের বিরুদ্ধে প্রয়োজন হয়েছে, তখন তাদেরকে ভারতীয় হাই কমিশন দখলের জন্য রাস্তায় নামানো হয়েছে। সর্বোপরি এই মবকে দিয়ে ইউনূসের ভারত বিরোধী এজেন্ডা বাস্তবায়নে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে সারা দেশকে উত্তাল করে তোলা হয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি বা নাপা এই ভোল পাল্টানো নাটকীয়তা কেবল হাস্যকর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির টেবিলে একটি দেউলিয়া সংগঠনের প্রতিচ্ছবি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফরকে কেন্দ্র করে এনসিপি যে উচ্চাশা পোষণ করেছিল, তা এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক এই শীর্ষ কর্মকর্তার সফরের মূল এজেন্ডা ছিল নিরাপত্তা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। সেখানে এনসিপির মতো একটি ভুঁইফোড় এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দলের স্থান না পাওয়াটা স্বাভাবিক ছিল। গত বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যখন কোনো কারণ ছাড়া বাতিল করা হয়, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে ওয়াশিংটন আর এই কিংস পার্টির কাঁধে হাত রাখতে চাইছে না। পল কাপুর, যিনি সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিশ্লেষণে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি সম্ভবত এনসিপির অতীত কর্মকাণ্ড এবং জুলাই পরবর্তী সময়ে তাদের ভয়ঙ্কর উগ্রবাদী জঙ্গি তৎপরতার বিশদ রিপোর্ট পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার এই প্রত্যাখ্যান এনসিপির জন্য একটি বড় থাপ্পড়, যা তাদেরকে দিগ্ভ্রান্ত করে তুলেছে, লাথিও বলতে পারেন। অথচ এই এনসিপি কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিল। ফেলানী হত্যার 15 বছর পূর্তিতে গত 7ই জানুয়ারি গুলশান বারিধারা এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের আধিপত্যবাদ বিরোধী মার্চ এবং এখনও নগরবাসীর স্মৃতিতে দগদগে। আমরা ভুলে যাইনি, 7 সিস্টার দখলের ডাক দিয়েছিল হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস নাহিদও তাতে ছিল। সেদিন তাদের মুখে ছিল ইন্ডিয়া নো মোর, গোলামি না আজাদি এবং দিল্লি না ঢাকার মতো ভারত বিদ্বেষী স্লোগান। পুলিশি বাধার মুখে কাঁটাতারের সামনে দাঁড়িয়ে তারা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল যে বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং এনসিপি ঘরানার নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, তা ছিল সরাসরি দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ছিন্নের পায়তারা। হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহর মতো নেতারা প্রকাশ্য জনসভায় ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। সার্জিস আলমের মতো নেতারা আলটিমেটাম দিয়েছিলেন ভারতীয় হাইকমিশন বন্ধ করে দেওয়ার।
এই যে উগ্র আস্ফালন, এর পুরোটাই ছিল তৎকালীন ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদদে। সরকার প্রধানের প্রেস উইং থেকে হাদির মৃত্যুর খবর প্রচার এবং তার চিকিৎসার ব্যয়ভার বহন করা প্রমাণ করে যে এই ভারত বিদ্বেষী গোষ্ঠীটি ছিল সরকারের পালিত লাঠিয়াল বাহিনী বা মব বাহিনী। কেন ভারতের প্রসঙ্গ এখানে টানলাম আমেরিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে? কারণ খবর শোনা যাচ্ছে যে ভারতীয় হাইকমিশনের সঙ্গে এনসিপির যোগাযোগ হয়েছে। এনসিপি নেতারা ভারতীয় হাইকমিশনের সাথে তাদের যোগাযোগ বৃদ্ধি করার প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় হাইকমিশনকে দাওয়াত দিয়েছে তাদের ইফতার পার্টিতে। বিরাট টাকা খরচ করে এই নবগঠিত দলটি গুলশানের 5 তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করেছে এবং সেখানে সকল দূতাবাসের প্রধানদের সঙ্গে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও দাওয়াত দেওয়া হয়েছে এবং ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যিনি এসেছিলেন তার সঙ্গে তাদেরকে হাসতে হাসতে ইফতার করতে দেখা গেছে এবং আলাদা করে তারা কথা বলেছেন। রাজনীতির পাশা উল্টে যেতে আসলে সময় লাগে না। যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে এনসিপি মাঠ গরম করেছিল, সেই ভারতের দূতাবাস কর্মীদেরকে নিয়ে ইফতার পার্টি করা এটা নির্লজ্জতা। মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিল তখন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের তথাকথিত আদর্শিক শত্রু ভারতের দরজায় তারা কড়া নাড়ছে। এখন পল কাপুরের বৈঠক বাতিলের ঘটনাটি কেবল একটি শিডিউল বিপর্যয় নয়, এটি একটি বার্তাটি হলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন আর বাংলাদেশে কোনো জঙ্গিবাদী মব ভিত্তিক রাজনৈতিক শক্তিকে প্রশ্রয় দিতে ইচ্ছুক নয়। জুলাই আগস্টের ঘটনা প্রবাহে পশ্চিমা বিশ্ব হয়তো সাময়িক সুবিধা বা ভুল তথ্যের ভিত্তিতে এদের সমর্থন দিয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় বা অংশীদার হিসাবে এদের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়। পল কাপুরের মতো ঝানু কূটনীতিকরা বুঝতে পেরেছেন যে এনসিপির মতো দলগুলোর কোনো নিজস্ব রাজনৈতিক ভিত্তি নেই, এরা পরিস্থিতির সুবিধাভোগী এবং যখন যেমন তখন তেমন নীতিতে বিশ্বাসী। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাটিকে পুঁজি করে এনসিপি এবং তাদের সমমনা গোষ্ঠীগুলো দেশে যে অরাজকতার সৃষ্টি করেছিল তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। একদিকে তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, অন্যদিকে জামায়াত ইসলামী সহ কট্টরপন্থী দলগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। হাদির জানাজা বা দাফন নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে মাতামাতি দেখা গেছে তা ছিল নজিরবিহীন, কিন্তু এই আবেগের বেলুন ফুটতে শুরু করেছে যখন দেখা গেল যে আন্তর্জাতিক মোড়লরা আর তাদের পাশে নেই। ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুমকি দেওয়া নেতারা যখন সেই ভারতীয় হাইকমিশনারি কর্মকর্তাদের সঙ্গে এসি রুমের ঠান্ডা হাওয়ায় ইফতার প্লেটে হাতে ছবি তুলেন, তখন তাদের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তোলা বাহুল্য। এটি প্রমাণ করে যে তাদের ভারত বিরোধিতা বা জাতীয়তাবাদী চেতনা ছিল নিছক লোক দেখানো। ক্ষমতার প্রয়োজনে অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা যে কোনো সময় যে কারো কোলে উঠতে প্রস্তুত। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতাদের এই ইফতার এবং হেসে হেসে গড়িয়ে পড়ার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলেই বলতে শুরু করেছেন যে এই নেতারা না কিছুদিন আগে দিল্লি না ঢাকা বলে ভারতীয় দূতাবাস আক্রমণের নেতৃত্ব দিয়েছিল, আর আজকে যখন তাদের এক সময়কার মদতদাতা আমেরিকা তাদের সন্ত্রাসী অতীতের জন্য দেখা সাক্ষাৎ পর্যন্ত করছে না, তখন বুঝতে হবে যে সময় ঘুরে গেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন, যিনি বিখ্যাত হয়েছেন তার জঙ্গিবাদ বিরোধী গবেষণা, বক্তব্য এবং লেখনের জন্য। তার পক্ষে নিশ্চয়ই জেনে শুনে এই জুলাই জিহাদিদের সঙ্গে বৈঠক করা সম্ভব নয়, তাই না? তাই কোনো কারণ দর্শানো ছাড়াই মার্কিন দূতাবাসের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল হয়েছে, আর ভারতীয় দূতাবাসের কর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে ইফতার খাইয়ে বুঝিয়ে দিচ্ছে যে এনসিপি যে থুতু তারা ফেলেছিল এই কয়েক মাস আগেই, সেই থুতুই তারা এখন 2 হাতে নিজের মুখে মাখতে বাধ্য হচ্ছে। রাজনীতি ঘুরে গেছে, জুলাই সন্ত্রাসীদের বিচার এখন সময়ের অপেক্ষা মাত্র।